সুপ্রিয় দর্শক, এনআরবি টেলিভিশনের সরাসরি আয়োজন বাংলা মেল জার্নাল অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম মিন্টু। আপনারা জানেন এই যে আয়োজনটি আমাদের একই সঙ্গে ফেসবুক এবং ইউটিউবে সম্প্রচারিত হয় এবং আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি। কিন্তু কখনো কখনো আমরা বিশেষ কাউকে আমন্ত্রণ জানাই, তারা আমাদের সাথে যুক্ত হন, আমাদেরকে অনেক তথ্য দেন এবং আমাদের আলোচনায় তারা নতুন মাত্রা যোগ করেন। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট জন এবং আমি বলবো তিনি একজন ডাইনামিক বিজনেস লিডার, ডাইনামিক কমিউনিটি বিজনেস লিডার, এবং তিনি হচ্ছেন বাংলাদেশ দ্য ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ, FBCCI, বাংলাদেশের ব্যবসায়ীদের যে শীর্ষ সংগঠন সেটির প্রেসিডেন্ট, এবং মাল্টিডিসিপ্লিন প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কোম্পানি অবসিডিয়ান বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউরো পেট্রো প্রোডাক্ট লিমিটেডেরও তিনি চেয়ারম্যান। তিনি যুক্তরাষ্ট্রের সেন্ট এডওয়ার্ড ইউনিভার্সিটি ইন অস্টিন থেকে লিবারেল আর্টস ইন পলিটিক্যাল ইকোনমিতে স্নাতক করেছেন। তিনি মাস্টার্স করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। কনফেডারেশন অফ এশিয়া প্যাসিফিক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট এবং সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাহী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তার রয়েছে। বয়সে তরুণ হলেও তার অভিজ্ঞতা সমৃদ্ধ রয়েছে নানান রকমের সংগঠনের সঙ্গে কাজ করবার মধ্য দিয়ে। তিনি আমাদের FBCCI এর 22তম প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শেখ ফজলে ফাহিম, আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে জানতে চাই, আমাদের অনেক কিছু জানবার রয়েছে আপনার কাছে, বিশেষ করে বর্তমান সময়ে বাংলাদেশের যে পরিস্থিতি এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং FBCCI নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে। আমি যদি একটু শুরুতে যাই, আমি জানি যে FBCCI এর আপনি সভাপতি হয়েছেন, সেক্ষেত্রে ফেডারেশন চেম্বার অ্যাসোসিয়েশন গ্রুপ, FBCCI এর সাবেক সভাপতি, জ্যেষ্ঠ সভাপতি এবং সভাপতিরা সম্মিলিতভাবে আপনাকে সমর্থন দিয়েছেন এবং আপনি একটি প্যানেল করেছিলেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ, এবং আমি যদি ভুল বলে না থাকি প্রথমবারের মতো সবাই মিলে একজনকে প্রার্থী দিলেন। এবং আমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি প্রক্রিয়াটি এবং আমি দেখেছি, আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রত্যেকেরই প্রত্যাশা আপনার কাছে অনেক বেশি ছিল বলে সবাই মিলে আপনাকে সমর্থন দিয়েছেন। আপনি প্রত্যাশাকে একটা প্রেশার মনে করছেন কিনা, কিংবা একজন তরুণ ডাইনামিক বিজনেস লিডার হিসাবে FBCCI এর মতো এত বড় একটি সংগঠনকে নেতৃত্ব দেবার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটি কেমন হচ্ছে যদি আমাদেরকে একটু বলেন। আপনাকে ধন্যবাদ। আমি ফেডারেশনে আমার জার্নি শুরু করি 2015 সালে। আমি প্রথমবারের মতো তখন নির্বাচন করি এবং 64 জেলায় আমরা ক্যাম্পেইন করে প্রথমবারের মতো পরিচালক নির্বাচিত হই। তো তখন থেকেই আমাদের যারা সিনিয়র লিডারশিপ, তৎকালীন আমার সাথে আমি যেই প্রেসিডেন্টের বোর্ডে ছিলাম উনি ছিল আব্দুল মাতলুব আহমেদ, এবং সেই সময় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিল শফিউল ইসলাম মহিউদ্দিন ভাই। তো ওনাদের সাথে ধারাবাহিকভাবে 2015 থেকে 17 এবং পরবর্তীতে 17 থেকে 19, যখন শফিউল ইসলাম মহিউদ্দিন ভাই, যিনি এখন সংসদ সদস্য, উনি সভাপতি হয় আর আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আর গত বছর আমি যখন ইলেকশন আসে তখন প্রেসিডেন্ট পদে আমাদের যে সিনিয়র লিডারশিপ আছে সবার সহযোগিতা এবং আমাদের বোর্ডের সহযোগিতা নিয়ে এবং 64 জেলায় যে চেম্বারের লিডারশিপ আছে, চেম্বার কাউন্সিল অফ চেম্বার্সদের সমর্থনে আমি প্রেসিডেন্টের দায়িত্বটা নিই। প্রত্যাশা, আপনার ফেডারেশনটা আপনি জানেন যে এখানে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ থেকে লার্জেস্ট সেক্টর বাংলাদেশে সবার রেপ্রেজেন্টেশন করে এবং আমাদের একটা মেল্টিং পটের মতো আপনি বলতে পারেন। এবং এখানে ম্যান্ডেটটা খুবই ইন্ট্রিকেট এবং খুবই ডিটেলড। ফর এক্সাম্পল, আপনি একটা রিমোট এরিয়া মনে করেন বান্দরবনের ওমেন চেম্বারের এক ধরনের রিকোয়ারমেন্ট, এক ধরনের অ্যাডভোকেসি প্রয়োজন, এক ধরনের ফ্যাসিলিটেশন প্রয়োজন, একই সাথে স্টিল ম্যানুফ্যাকচারিং সেক্টরের আরেক ধরনের প্রয়োজন। তো এইগুলোর ব্যালেন্স করার জন্য আমাদের বোর্ড আছে 70 জনের এবং আমাদের 7 জন ভাইস প্রেসিডেন্ট আছে এবং সাথে আমাদের স্ট্যান্ডিং কমিটি আছে যেগুলো মিনিস্ট্রির সাথে ইনলাইন করা। তো কালেকটিভলি হ্যাভিং এ ভেরি ডাইনামিক টিম, আমাদের যে ভিশন আছে FBCCI, সেই ভিশন আমরা একটা গ্রহণ করি গত বছর 2019 সালে। সেই ভিশনের অংশ ছিল আপনার
চারটি পিলার ছিল। সেই পিলারগুলোর ভিতরে একটা ছিল আপনার ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোঅপারেশন। আমাদের স্টেক হোল্ডার ইনপুট খুব স্ট্রং, অ্যারাউন্ড 500 মেম্বার্স আপনার। তার সাথে এটাকে সায়েন্টিফিক ব্যাকিং এ পলিসি অ্যাডভোকেসি কিভাবে করা যায়, এই জন্য আমরা একটা এফবিসিসিআই ইকোনমিক রিসার্চ সেন্টার স্থাপন করি, এবং এফবিসিসিআই ইনস্টিটিউট, যেটা আপনার আমরা ইতিমধ্যে ইউনিভার্সিটি অফ টরন্টোর সাথে একটি এমওইউ করেছি 3 বছরের জন্য, এবং আপনার কানাডা সেনেকা কলেজের সাথেও করেছি। অস্ট্রেলিয়া একটা হসপিটালিটি ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটিতে স্পেশালাইজ করে, ওনাদের সাথেও করেছি। তো আইডিয়াটা হচ্ছে যে এখানে আপনার ট্রেড এবং অ্যাপ্লাইড স্কিলস এবং পরবর্তী লেভেলে রিসার্চ বেসড হায়ার টার্চারি লেভেল ডিগ্রির জন্য এই ইনস্টিটিউটটার ম্যান্ডেট থাকবে। আমরা একটা এডিআর সেন্টারও করেছি, এফবিসিসিআই এডিআর সেন্টার, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। কারণ আমাদের এখানে অনেক কেসেস এর ব্যাকলগ আছে, যেটা আমরা মনে করি যে বিং দ্য এপেক্স ট্রেড বডি, এটা আমাদের কন্ট্রাক্টের ভিতর আমাদের এফবিসিসি এডিআর সেন্টার, যেটা বাংলাদেশের এডিআর ক্লজে চলবে, এই এডিআর সেন্টারটা ওভারঅল ডিসপিউট রেজলিউশনে সময় এবং অর্থ সঞ্চয় সহযোগী ভূমিকা রাখবে। তো আমাদের এই ইনিশিয়েটিভ গুলো আমরা যে প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম, বর্তমান যে বোর্ড আছে তারা যতটুকু সম্ভব, আমাদের 1 বছর অলরেডি চলে গেছে, সামনের বছর আমাদের বোর্ডের সময় শেষ হবে, এবং আমরা একটা রেজলিউশন করে নিয়েছি যে পরবর্তী যে বোর্ডগুলো আসবে তারা জানি ইনশাল্লাহ এই কাজগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং একদিক থেকে আমি, অ্যাজ আই সেড আর্লিয়ার, অসম্ভব লাকি বিকজ আই হ্যাভ এ ভেরি ডাইনামিক প্রোগ্রেসিভ টিম, এবং আমাদের যে সিনিয়র লিডারশিপ, প্রাক্তন যেই প্রেসিডেন্টরা আছে, তাদের সাথে আমি সবসময় কনসাল্ট করি সব ব্যাপারে, বিশেষ করে যেগুলো ন্যাশনাল ইস্যু হয়, এবং আই হ্যাভ অলওয়েজ গটন দেয়ার সাপোর্ট। সো ওই দিক থেকে আপনি বলতে পারেন আমি একটু কিছুটা হলেও প্রিভিলেজড। ধন্যবাদ আপনাকে। আমি জানি যে আপনার যেদিন নির্বাচনের দিনটি ছিল, যত সিনিয়র লিডার ছিল বিসিসিআই এর, সাবেক যারা প্রেসিডেন্ট ছিল, যাদেরকে আমরা সবাই চিনি, এবং বিসিসিআই এর আজকের যে একটি সফল ব্যবসায়ীদের সংগঠন হিসেবে, প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবার জন্য যাদের ভূমিকা আমরা জানি, সে মানুষগুলো প্রত্যেকে আপনাকে সমর্থন দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, এবং আপনার পাশে ছিলেন। আমি যেটি জানতে চাইবো, বিসিসিআই নিয়ে আমাদের অনেক প্রশ্ন, তার আগে আমি যদি একটু ভালো খবর দিয়ে শুরু করি। আমরা জানি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সূচক বরাবরই ঊর্ধ্বগতি ছিল, বিশেষ করে গত কয়েকটি বছরে। এই বিষয়ে আপনার আমি একটু জানতে চাই, মূল্যায়ন জানতে চাই, নেক্সট ডিকেড আসলে আমাদের কেমন হবে, একজন এক্সপার্ট হিসাবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমরা মনে করি কিছু স্ট্র্যাটেজিক শিফট হবে, কিছু প্যারাডাইম শিফট হবে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে। আপনার আমাদের এফবিসিসিআই ইনস্টিটিউট আমরা যখন গত বছর ইনিশিয়েট করি, ওয়ান অফ দ্য রিজন ছিল আপনার 100টা ইকোনমিক জোন গভর্নমেন্ট পরিকল্পনা নিয়েছে, যেখানে ইতিমধ্যে কিছু ইনভেস্টমেন্ট এসছে, এবং সামনে আরো অনেক ইনভেস্টমেন্ট আসার অপরচুনিটি আছে, এবং অনেক প্রজেক্ট আপনার পাইপলাইনে আছে। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে অ্যাবাউট 400টার উপরে চাইনিজ অরিজিন কোম্পানি বাংলাদেশে অপারেট করছে, ক্লোজ টু 300টার মতো জাপানিজ করছে, কোরিয়ান কোম্পানি আছে, ইন্ডিয়ান কোম্পানিজ আছে। সো দিস ইজ এ ভেরি ডাইভার্স পুল অফ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশ এনজয় করছে। হ্যাভিং সেড দ্যাট, আমরা স্টিল মনে করি যে অপরচুনিটিটা আরো বড়। তো এই ধরনের ইনভেস্টমেন্টের জন্য আপনি জানেন যে চায়নার ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ওয়াজ সাকসেসফুল নট অনলি বিকজ অফ দি হার্ড ইনফ্রাস্ট্রাকচারস, বাট ওনাদের একটা ট্রেইনড এইচআর পুল ছিল। এই লক্ষ্যে আমরা মনে করি যে স্কিল কোভিড-19 এর কারণে বিগত সময় যে পরিকল্পনা ছিল তার সাথে সাথে ডাউন দ্য রোড কিছু জব লস হবে। বর্তমান যেই প্রফেশনাল ট্রেজেক্টরিতে অনেক যারা আছে তাদের কিছু শিফট ইন ক্যারিয়ার হতে পারে, সেই লক্ষ্যে কিছু ট্রেনিং এর প্রয়োজন হবে। তো সেই শিফট গুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যাওয়ার সম্ভাবনা আছে। এই জব লস গুলো হবে আপনার গ্লোবাল ডিমান্ড, ডোমেস্টিক ডিমান্ড বলা হচ্ছে অ্যাবাউট 30% আপনার শ্রিঙ্কেজ হবে। তো সেই শ্রিঙ্কেজ হলে বর্তমানে যারা যেই ক্যাপাসিটিতে অপারেট করছে তার থেকে এইচআর পুলে আপনার একটা শিফট আসবে। শিফট আসলে দিস পিপল উইল নট ডিসঅ্যাপিয়ার অফ কোর্স, তো তাদের অন্য প্রফেশনে যেতে হবে। সো সেই প্রফেশনগুলোর ভিতরে ওয়ান অফ দ্য প্রায়োরিটি আমরা মনে করছি
টেকনোলজি বেসড যে ইন্ডাস্ট্রিটা আছে সেখানে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর কোভিড-19 ছাড়াও আপনার বিগত কয়েক বছর আমরা জানি শুধু বাংলাদেশে না, গ্লোবালি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো সেই ক্ষেত্রেও অটোমেশন অফ ম্যানুফ্যাকচারিং এর কারণেও লেবার ইন্টেন্সিভ জবগুলো গ্র্যাজুয়ালি শ্রিঙ্ক করবে। গ্লোবালি আপনি জানেন যে সাইবার সিকিউরিটি ফর এক্সাম্পল ইজ এ প্রফেশন যেটা গ্লোবালি দের ইজ হাই ডিম্যান্ড, এবং বাংলাদেশে আমরা মনে করি যে এটার একটা গ্রেটার অপরচুনিটি আছে। ডোমেস্টিক সাইবার সিকিউরিটি যেই রিকোয়ারমেন্ট আছে সেটাকে সাপোর্ট করে মোবিলিটির দিক থেকেও বিভিন্ন দেশে আমাদের প্রপারলি ট্রেন্ড এক্সপার্ট, ফর এক্সাম্পল যদি ইউনিভার্সিটি অফ টরন্টো কোনো সাইবার সিকিউরিটি প্রোগ্রাম আমাদের বাংলাদেশের মানুষরা ট্রেন্ড হয় এবং তাদের জব অ্যাপ্লিকেশনে ইউনিভার্সিটি অফ টরন্টো অথবা সেনেকা কলেজের এন্ডোর্সমেন্ট থাকে, তাহলে তাদের জন্য বিশ্বের যে কোনো জায়গায় জব প্লেসমেন্ট শুড নট বি অ্যান ইস্যু। একই সাথে মনে করেন বিভিন্ন দেশে যেরকম কানাডাতে আপনার লিফট মেইনটেনেন্স টেকনিশিয়ান ওনাদের একটা বড় শর্টেজ আছে। সো উই ক্যান অলসো ট্রেন দিস গ্রুপ অফ পিপল আমাদের ডোমেস্টিক মার্কেটে রিকোয়ারমেন্ট ফুলফিল করে দে ক্যান অলওয়েজ মুভ টু আইদার কানাডা। সিমিলারলি আপনার সিনিয়র সিটিজেনদের ট্রেনিং এ টেক কেয়ারের জন্য কোরিয়া এবং জাপানের রিকোয়ারমেন্ট আছে। সো দের ইজ গ্রেট অপরচুনিটি আমরা মনে করি, বাট বর্তমানে কোভিড-19 এর আগে যেভাবে চলছিল কিছুটা রিঅ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হবে, এবং এটা শুধু বাংলাদেশে না, এটা বিশ্বব্যাপী এটা একটা বাস্তবতা। ধন্যবাদ আপনাকে। আমি যদি একটু আপনাকে স্মরণ করিয়ে দেই যে আপনি ইতিমধ্যে অবশ্য বলেছেন যে প্রশ্নটি এখন আমি করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে কোভিডের প্রেক্ষিতে বাংলাদেশের অগ্রগতি কতটুকু ব্যাহত হবে, কিন্তু দর্শকদের উদ্দেশ্যে আমি একটু তথ্য জানিয়ে রাখি। অনেকেই জানেন, এগুলো মিডিয়াতে এসেছে, পত্রপত্রিকায় আমরা দেখেছি, টিভিতে দেখেছি। ইতিমধ্যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি 4 কোটি মানুষকে খাদ্য সহায়তা শুরু করেছেন। ইনফরমাল সেক্টরে কর্মরতদের আর্থিক সহায়তার জন্য 700 কোটি টাকা সহায়তা ঘোষণা করেছেন। এসএমই শিল্পের জন্য 20,000 কোটি টাকা ঘোষণা করেছেন। বৃহৎ শিল্পের জন্য 30,000 কোটি টাকার সহায়তা ঘোষণা করেছেন। রপ্তানি শিল্পে 5,000 কোটি টাকার সহায়তা ঘোষণা করেছেন, এমনকি কৃষি খাতে 5,000 কোটি টাকার সহায়তা ঘোষণা করেছেন। বলা হচ্ছে যে এগুলো আসলে অর্থনীতির যে প্রবৃদ্ধি এবং অর্থনীতির যে ঊর্ধ্বগতি এটিকে অব্যাহত রাখবে এবং বাংলাদেশের অর্থনীতিকে পুরোপুরি সচল রাখবে। এফবিসিসিআই প্রেসিডেন্ট হিসাবে আপনি এই সহায়তাগুলোকে কিভাবে মূল্যায়ন করবেন? আপনার কাছে কি মনে হচ্ছে এই সহায়তাগুলো যথেষ্ট, নাকি আপনাদের সুপারিশ কি যে এর বাইরেও কি আরো সহায়তা প্রয়োজন কিনা? আপনি বিশ্বব্যাপী যত স্টিমুলাস অথবা গ্রান্ট প্রোগ্রাম গুলো আছে, এগুলো যদি আমরা যদি একটা কম্পারেটিভ স্টেটমেন্ট নিই, তাহলে দেখবেন যে বাংলাদেশে যেগুলো দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেই স্টিমুলাস লোন এবং কিছু কিছু জায়গায় গ্রান্ট, যেরকম আপনার 700 কোটি টাকা যেটা আছে ইনফর্মাল সেক্টরে যারা কাজ করে, আবার 1 কোটি 1.5 কোটির মতো, ওনাদের জন্য 700 কোটি টাকা একটা গ্রান্ট হিসেবে দেওয়া হয়েছে, এটা কোনো লোন না। আবার গত 2 দিন আগে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির একটা প্রকল্পের আওতায় আপনার 1100 কোটি টাকা নন ব্যাংকেবল, যারা ক্ষুদ্র মাঝারি শিল্পর সাথে জড়িত, কুটির শিল্পর সাথে জড়িত, যারা ব্যাংকিং চ্যানেলে নেই, ব্যাংকিং সিস্টেমের সাথে নেই, তাদেরকে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মাধ্যমে এই অনুদানগুলো দেওয়ার একটা প্রকল্প নিয়ে এসছে। একই সাথে আপনার এক্সপ্যাট যেই স্টিমুলাস গুলো আপনি ইতিমধ্যে বললেন, তার সাথে আরো নতুন স্টিমুলাস এসছে। 2 দিন আগের থেকে শুরু হয়েছে ক্যাশ ডিপোজিট ডিরেক্টলি 50 লক্ষ মানুষের কাছে, এবং আপনার এক্সপ্যাট যারা আছে প্রবাসী বাংলাদেশি, অনেকে ফিরে আসছে, অনেকে যাওয়ার প্রস্তুতিতে ছিল বাট যেতে পারেনি, ওনাদের জন্য অ্যাবাউট 2,000 কোটি টাকার আরো বরাদ্দ দেওয়া হয়েছে, যে এক্সপ্যাট যে ব্যাংকটা আছে ওখানে যেন ওনাদের কোনো সহযোগিতার জন্য এই ফান্ডগুলো অ্যাভেলেবল থাকে। 5,000 কোটি টাকা যেটা দেওয়া হয়েছে, এটা এক্সপোর্ট খাতে স্যালারির জন্য দেওয়া হয়েছে 2% ইন্টারেস্টে। এসএমইতে 20,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এবং লার্জে 30,000, এবং এগ্রিকালচারের 5,000। এগ্রিকালচারের 5,000 কোটি টাকা যেটা দেওয়া হয়েছে, আপনি শুনে খুশি হবেন যে কয়েক মাস আগেই এগ্রিকালচার সেক্টরে মেকানাইজ করার জন্য যে কোনো যন্ত্রপাতি যদি কোনো এগ্রিকালচার সেক্টরের সাথে যারা জড়িত কিনে, তাহলে তার 50% রিবেট দেওয়া হবে। একটা
ধান উঠানোর মেশিন যদি ওটার দাম 30 লক্ষ টাকা হয়, গভর্নমেন্ট 15 লক্ষ টাকা দিবে, আপনি 15 লক্ষ টাকা দিবেন। সো এগ্রিকালচারের সাইডে এডিশনাল 5,000 কোটি টাকা যে কোভিড-19 জন্য, এটা বিগত সময়ে ক্যাপিটাল মেশিনারি ফার্মিং এর জন্য যেটা দেওয়া হয়েছে সেটার সাথে দিস ইজ জাস্ট এডিশনাল সুইটনার। আমরা মনে করি এটা প্রথম ধাপ অফ স্টিমুলাস ইন্টারভেনশন গভর্নমেন্টের পক্ষ থেকে। এফবিসিসিআই এটাকে স্বাগত জানায়। এটা আমার মনে হয় বাংলাদেশে যত এক্সপার্টস অথবা ট্রেড বডিজ অথবা ইকোনমিস্ট, ইভেন মাল্টিন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো আছে তাদের সাথেও আমরা যে আলোচনা করেছি, আমরা বিসিসিআই থেকে ডাব্লিউটিওর সাথেও আলোচনা করেছি, আইসিসির সাথে, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের সাথেও আলোচনা করেছি। এটার এখন পর্যন্ত এটার ব্যাপারে নেতিবাচক কিছু আইডেন্টিফাই করার মতো কোনো বাস্তবতা আমাদের কাছে নেই। আমরা মনে করি এটা প্রগতিশীল, টার্গেটেড এবং ফোকাস স্টিমুলাস, এবং এটার বাস্তবায়নে মানি সার্কুলেশনটাকে অ্যাসিস্ট করবে। এবং সেকেন্ড ফেজে, থার্ড ফেজ ইন্টারভেনশনে, অ্যাডিশনাল ইন্টারভেনশনের মাধ্যমে আমরা 3 বছরের ভিতর উইল বি এবল টু রিভাইভ যে স্লো ডাউনটা হয়েছে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম। তার কাছে আমাদের অনেক জিজ্ঞাসা, অনেক কিছু জানবার, আমরা সেগুলো জানবো, তার সঙ্গে আরো কথা বলবো। শেখ ফজলে ফাহিম, আমি যদি আরেকটি জিনিস একটু উল্লেখ করি, সেটি হচ্ছে এই প্রথমবার আমরা দেখলাম যে, আমরা পাশ্চাত্য বিশ্বে তো প্রায়শ দেখি, কিন্তু প্রথমবার আমরা দেখলাম যে কোনো দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্র সরাসরি তার নাগরিকদেরকে অর্থনৈতিক সহায়তা দিচ্ছে। এবার কোভিড পরিস্থিতিতে বাংলাদেশে যেটি ঘটলো, এ বিষয়ে আপনি কি প্রতিক্রিয়া দিবেন? আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে, আপনি দেখেন গত 12 বছরে বাংলাদেশ 7th ফিফথ ইয়ার প্ল্যান কে মাথায় রেখে আপনার একটা পলিটিক্যাল ইকোনমিক ভিশন দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভিশন 2021, যার মধ্যে বলা হয়েছিল আমরা মধ্যমায়ের দেশে যাব, এবং ভিশন 2041 যেখানে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশন হব। এবং ওই লক্ষ্যে গত 12 বছরের ধারাবাহিক বাজেটে বাংলাদেশের যেই ট্রানজিশনটা, সেখানে আপনার আমরা $300 পার হেড পার ক্যাপিটাল থেকে 1900-তে এসছি, 3,500 পাওয়ার জেনারেশন থেকে 22,000-এ আসছি। আমাদের এক্সপোর্ট গ্রু ট্রেমেন্ডাসলি। আপনার অল দ্য ইন্ডিকেটর্স, গ্লোবাল অল দ্য অ্যানালাইসিস বাংলাদেশের ব্যাপারে, everybody praised about the development trajectory that Bangladesh is on. এবং সেই ধারাবাহিকতাই এই কোভিড-19 একটা ক্রাইসিস, যেটা হয়তোবা আমাদের একাধিক জেনারেশনে 100 বছরে একবার আসবে। এই সময় যেই সাহসী এবং ভিশনারি লিডারশিপের আরেকটি দৃষ্টান্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছে বলে আমরা মনে করি। আপনি খেয়াল করে দেখবেন, যখন কোভিড-19 আসা শুরু হলো, তখন কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টরে ফান্ড ছিল, লিকুইডিটি ছিল এবার 94,000 কোটি টাকা, কিন্তু ওনারা প্রাইভেট সেক্টরে ফান্ডিংটা না করে গভর্নমেন্ট ট্রেজারি বন্ডস, ট্রেজারি বিল এবং বন্ডে শর্ট টার্ম ইনভেস্ট করে রেখেছিল। কোভিড-19 জন্য যে ব্যাংকের মাধ্যমে এই স্টিমুলাস গুলো চ্যানেল করা হবে, সেই জন্য ব্যাংকদের লিকুইডিটিটা ইজ আ মাস্ট, এবং ব্যাংকদের উপর কোনোভাবে প্রেশার ফেলা যাবে না। এটা বিসিসিআই থেকে আমরা শেয়ার করেছি গভর্নমেন্টের সাথে, এবং গভর্নমেন্টও খুব প্রোঅ্যাক্টিভলি বিভিন্ন ইনস্ট্রুমেন্টস এর মাধ্যমে ভেরি শর্ট টাইমের ভিতরে 70,000 কোটি টাকার লিকুইডিটি বাড়িয়ে দিল, এবং ব্যাংকের অ্যাক্সেস টু ফান্ড 1,04,000 কোটি টাকা পর্যন্ত বাড়িয়ে দিল, যেন বাংলাদেশের জনগণের ডিপোজিটের টাকা ব্যাংকে রাখা হয়, সেই টাকাগুলো ব্যাংক ইনভেস্ট করে। কোনোভাবে ক্ষুদ্র মাঝারি শিল্প, এসএমইরা জানি বঞ্চিত না হয়, এবং যারা ব্যাংকিং চ্যানেলে আছে তাদের তো একটা ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপ আছে, কিন্তু যারা ব্যাংকিং চ্যানেলে নেই তারা কিভাবে সুবিধা পাওয়া যায়, এই লক্ষ্যে গভর্নমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী খুব জোরালোভাবে এগিয়ে আসছে। আপনি লিকুইডিটি বাড়ানোর সাথে সাথে আরেকটা ইন্টারেস্টিং মেজার গভর্নমেন্ট নিয়েছে, সেটা হচ্ছে ম্যাচিং ফান্ড। এই যে স্টিমুলাসটা আপনাকে দিচ্ছে, ধরেন 20,000 কোটি টাকার এসএমইদের জন্য, সেখানে গভর্নমেন্ট বলছে যে 20,000 কোটি টাকার ভিতর 10,000 কোটি টাকা আল ম্যাচ, ব্যাংক নিজের সোর্স থেকে যেটা লিকুইডিটি বাড়ানোতে করলো, এই তোমরা ইউল ম্যাচ দিস ফান্ড। সো সেখানেও ব্যাংকদেরকে সহযোগিতা করছে। এখন আমরা অপেক্ষা করছি এসএমই, নারী উদ্যোক্তা, রিটেল ব্যবসা যারা আছে,
হসপিটালিটি ইন্ডাস্ট্রি, পরিবহন, ছোট ছোট দোকান, এনাদের সহযোগিতায় বাংলাদেশের ব্যাংকগুলো কিভাবে করে এগিয়ে আসে। ধন্যবাদ আপনাকে। আপনি ইতিমধ্যে অবশ্য উল্লেখ করেছেন, কিন্তু আমি এটার সাথে যুক্ত করে আরেকটু ডিটেলস একটু জানতে চাই। এবং আমি দেখেছি যে এই প্রসঙ্গটি এবং এই সেক্টরটি সবসময় অবহেলিত থাকে। সেটা হচ্ছে যেসব ব্যবসায়ীরা আসলে ব্যাংকিং চ্যানেলের বাইরে রয়েছেন, ব্যাংক থেকে যারা সরাসরি সহায়তা পান না, কিংবা ব্যাংক থেকে যারা অনেক অঙ্কের লোন পান না ব্যবসার জন্য। এবং আপনি নিজেও এই প্রশ্নটি আমি উত্থাপন করেছেন, আপনার একটি লেখাতে আমি দেখেছি, ইন্টারভিউতে আমি দেখেছি, আপনি বলেছেন যে ব্যাংকিং চ্যানেলের বাইরে যেসব ব্যবসায়ীরা রয়েছে তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এদের ব্যাপারে আপনারা কি চিন্তা ভাবনা করছেন, কিংবা সরকারকে কি অনুরোধ করছেন তাদের ব্যাপারে? আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। এটা খুবই রেলেভেন্ট প্রশ্ন আমাদের জন্য। আমাদের জন্য বড় চ্যালেঞ্জ কিন্তু এফবিসিসি এর জন্য, আমাদের যারা বড় অর্গানাইজেশন যারা আছে তাদের, অ্যাজ আই সেড, ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপ ইজ অলরেডি দেয়ার, ক্রেডিট রেটিং ইজ দেয়ার, ক্রেডিট রেটিং একটা রিলেশনশিপ আছে, ব্যাংক নোস হু দ্য ক্লায়েন্টস আর। বাট যে সকল ব্যবসায়ী, নারী উদ্যোক্তা হোক, অথবা যে বাড়িতে বসে কুটির শিল্প করে, অথবা যাদের দোকান আছে, যারা আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রি অথবা ইম্পোর্ট করে পণ্য এনে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে রিটেল চালায়, ফুড অ্যান্ড বেভারেজ, রেস্টুরেন্ট বিজনেস, পরিবহন ব্যবসায়, ইভেন আপনি শুনে অবাক হবেন যে বড় বড় মিডিয়া হাউস তারাও ব্যাংকের সাথে ব্যাংকিং করে না ওয়ার্কিং ক্যাপিটালের জন্য। তো এখন এই স্লো ডাউনের জন্য everybody needs short term help. So this was a big challenge. আমরা গভর্নমেন্টের সাথে যখন কথা বলেছি, গভর্নমেন্ট was of the same sentiment that this is a challenge for us to reach out to this group of entrepreneurs. তো আমরা যেটা করি, প্রথমে একটা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আসে এই 20,000 কোটি এবং 30,000 কোটি বরাদ্দর প্রক্রিয়ার ব্যাপারে। তো সেখানে আমরা বলি এটা সহজ করা প্রয়োজন। বিগত সময় এফবিসিসিআই, আপনি জানেন যে 64 জেলায় আমাদের চেম্বার্স মেম্বার আছে এবং বিভিন্ন সেক্টরাল অ্যাসোসিয়েশন আছে। বিগত সময় আমাদের কিছু চেম্বার্স এবং ব্যাংক যৌথভাবে কাজ করে কোনো কোলাটেরাল ছাড়া, কোনো মর্গেজ ছাড়া ছোট ছোট ব্যবসায়ীদেরকে লোন দেয়। যেমন জামালপুর চেম্বার অফ কমার্স নকশিপল্লিতে ন্যাশনাল ব্যাংকের সাথে সহযোগিতায় লোন দেয়। এই লোনের রিকভারি 100%। প্লাস্টিক শিল্পে প্লাস্টিক অ্যাসোসিয়েশনের সাথে আইপিডিসি, একটা এনবিএফআই আছে, ওনারা যৌথভাবে একই ধরনের প্রোগ্রাম রান করে, সেখানেও রিকভারি রেট 100%। এখানে কোনো কোলাটেরাল নাই, কিন্তু এখানে আপনি জাস্ট যে লোন নিবে তাকে বোঝাতে হবে যে আপনি যে লোনটা চাচ্ছেন সেটা 10,000 টাকা হতে পারে, 1 লক্ষ টাকা হতে পারে। লোনটা আপনি কিভাবে ফেরত দিবেন সেটা বোঝাতে পারলেই চেম্বারের একটা এন্ডোর্সমেন্ট, ট্রেড লাইসেন্স এবং লোনের টাকাটা ডিসবার্স হয়, এবং রিকভারিতেও চেম্বার, এফবিসিসিআর মেম্বার এবং অ্যাসোসিয়েশন সহযোগিতা করে। সেই আলোকে আমাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে আমরা গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করি যে সার্কুলারটা চেঞ্জ করে এফবিসিসিআই মেম্বার চেম্বার্স এবং অ্যাসোসিয়েশনদেরকে সহযোগিতা নিয়ে যারা নন ব্যাংকেবল এবং যাদের বর্তমান ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপ নেই তাদেরকে সহযোগিতা করার জন্য ওইভাবে আমরা সার্কুলারটা চেঞ্জ করি। তার সাথে সাথে আমরা দেখলাম যে ওই গ্রুপ অফ এন্টারপ্রেনারের সাথে সাথে তার থেকেও ছোট কিছু এন্টারপ্রেনার গ্রুপ আছে। তো সেই গ্রুপটার জন্য পরশুদিনই আমাদের একটা মিটিং হয়েছে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির একটা প্রকল্পের আওতায়। এসএমই ফাউন্ডেশন এবং আমাদের মেম্বারদেরকে অ্যাসেস করে, আমাদের মেম্বারদের মাধ্যমে অ্যাসেস করে যারা ব্যাংকিং চ্যানেলের বাইরে 1100 কোটি টাকার একটা প্রকল্প প্রক্রিয়াধীন আছে। খুব শর্টলি এটা ডিসবার্স হবে। সেই ক্ষেত্রে আমাদের চেম্বার এবং নাসিব, মাফ করবেন, বিসিক এবং বিসিসিআই মেম্বারদের যেই সুপারিশে এই ক্ষুদ্র ব্যবসায়ীরা, নন ব্যাংকেবল যারা আছে, তারা এই সহযোগিতাটা পাবে। বাট একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এই স্পেসটাতে আমাদের অনেকগুলো ব্যাংক আছে। এই ব্যাংকগুলোকে দেওয়া হয়েছিল টু ডেমোক্রেটাইজ অ্যাক্সেস টু ক্যাপিটাল সব ব্যবসায়ীদের জন্য, কিন্তু দেখা যাচ্ছে এই স্পেসটাতে বেশিরভাগ ব্যাংকই কাজ করে না। তো এই জন্য ওনারা একটু রিলাক্টেড। তো আমরা চেষ্টা করছি যে ওনারদের সাথে কথা বলে, ওনাদের যে এক্সিকিউটিভস আছে ওনাদের সাথে কথা বললে একটু সহযোগিতা নেওয়ার জন্য। প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী 2-1টা ব্যাংক এগিয়ে আসছে, বাট 2-1জন না, আমার মনে হয় গভর্নমেন্ট ডিরেক্টিভ হচ্ছে সব ব্যাংকে ক্ষুদ্র, মাঝারি, ছোট নারী উদ্যোক্তা এবং জেলা পর্যায় থেকে শুরু করে যারা ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদের সহযোগিতা করার জন্য।
কারণ এই স্টিমুলাসটা কিন্তু টাইম সেন্সিটিভ। 7 মাস পরে এই স্টিমুলাসটা মাইট নট বি রেলেভেন্ট, কিন্তু এই সময় যদি সহযোগিতাটা না পায় তাহলে এই বিজনেসেস এবং এনারা যে এমপ্লয় করে, 2 জন করুক, 4 জন করুক, 10 জন করুক, তাদেরও চাকরি হারানোর ভয় থাকছে এবং তাদের লাইভলিহুডেরও একটা ঝুঁকির মুখে পড়ে। এবং আপনার বর্তমানে কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা স্তরের মানুষ সহযোগিতা করার জন্য এগিয়ে আসছে, এবং আমাদের প্রত্যাশা থাকবে যে সকল স্তরে একটু বাধা সৃষ্টি করছে এই সহযোগিতায়, তারাও এগিয়ে আসবে হোপফুলি উইদিন এ ভেরি শর্ট টাইম। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে ব্যাংকিং সেক্টর নিয়ে একটু কথা বলতেই চাই, কারণ প্রবাসীদের অনেক ভাবনা এবং অনেক আশঙ্কা এবং আমি আতঙ্ক বলবো ব্যাংকিং সেক্টরকে নিয়ে বাংলাদেশের। প্রায়শ আমরা যখন পত্রিকায় খবর দেখি যে কোনো কোনো ব্যাংকে তারল্য সংকটে এবং কোনো কোনো ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে এবং ব্যাংকগুলো ঝুঁকির মুখে, এরকম সংবাদও আমরা আসলে পত্রপত্রিকায়, টিভি মিডিয়াতে দেখে থাকি। তখন প্রবাসীরা আতঙ্কিত হয় এই জন্য যে প্রবাসীদের বেশিরভাগ বিনিয়োগ, কষ্টার্জিত অর্থ বেশিরভাগই ব্যাংকে বিনিয়োগ। তারা কেউ কেউ এফডিআর রেখেছেন, কেউ কেউ নানানভাবে ব্যাংকের সঙ্গে কাজ করছেন, সেখানে জমা রাখছেন। তো আপনারা তো বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের যে সংগঠন এফবিসিসিআই আপনি প্রেসিডেন্ট, আমি আসলে আপনার কাছে খুব স্পেসিফিক শুনতে চাইবো যে প্রবাসীদের জন্য আমরা কিছু ভালো সংবাদ শুনতে চাই। আমরা জানি যে টেকনিক্যালি আসলে ব্যাংকগুলো সেই অর্থে ঝুঁকিতে নেই। আপনি যদি আমাদেরকে কিছু বলেন এই বিষয়ে। আমি আপনাকে আমি মার্চ মাসের 25 তারিখে আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রিতে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম যে ব্যাংকগুলো কেন বলছে যে তারল্য সংকট। তখন আমাদেরকে, যেটা আমি কিছুক্ষণ আগে আপনার সাথে শেয়ার করলাম, মার্চের 25 তারিখ পর্যন্ত ব্যাংকগুলোর কাছে 94,000 কোটি টাকা ছিল। প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টে তাদের রিস্ক মনে হয়েছে অথবা অন্য কোনো ইনভেস্টমেন্টের রিস্ক মনে হয়েছে বলে তারা শর্ট টাইম ইনভেস্টমেন্টে গিয়েছে, ট্রেজারি বিল, বন্ড, গভর্নমেন্ট যেগুলো আছে ওগুলো কিনেছে। তো এই 94,000 কোটি টাকা থাকা অবস্থায় আপনি যদি বলেন যে আপনার লিকুইডিটি ক্রাইসিস, টেকনিক্যালি ইউ আর রাইট, লিকুইডিটি ক্রাইসিস ওয়াজ দেয়ার বিকজ ইউ হ্যাভ অলরেডি ইনভেস্টেড দ্যাট মানি অন্য ইনভেস্টমেন্ট স্কিমে। আপনার এই ইনভেস্টমেন্টটা করার কথা সেক্টর ওয়াইজ, এসএমই তে করার কথা, নারী উদ্যোক্তাদের করার কথা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে করার কথা, কিন্তু for whatever reason you felt safe to invest in government bonds which are 100% guaranteed in terms of safety, in terms of investment security. তো এখানে কিছু মিসইনফরমেশন আছে, এখানে কিছু মাইন্ডসেটের বিষয় আছে। ব্যাংকের এন্টারপ্রেনারদের কাজ হচ্ছে যে আপনি কনসেপ্ট, আইডিয়া নিয়ে যাবেন, ব্যাংকদের কাজ হচ্ছে ফাইন্যান্সিং করা, সেটা শর্ট টার্ম ট্রেড ফাইন্যান্সিং হোক। মূলত ব্যাংকদের কাজ শর্ট টার্ম ট্রেড ফাইন্যান্সিং, বিকজ প্রকল্পের জন্য আমাদের অন্য ইনস্ট্রুমেন্টে যাওয়ার কথা, বা বাংলাদেশের ক্ষেত্রে আমরা ব্যাংকদের কাছ থেকে এই টাকাটা বড় করতে হয় বিকজ অন্যান্য ইনস্ট্রুমেন্ট গুলো অত সহজ না। বাট এবং আপনি এটা, আমাদের এফবিসিসিআই মেম্বার কিন্তু ব্যাংক ওনার্স অ্যাসোসিয়েশন, সো ব্যাংকসরাও আমাদের মেম্বার্স। সো ব্যাংকদের কাছে আমরা চাবো না বাংলাদেশে কোনো সেক্টরই ক্ষতিগ্রস্ত হয়ে আরেকটি সেক্টরের বেনিফিট আসুক। এই ব্যাপারে এফবিসিসিআই খুব সচেতন, এবং আমরা সবসময় গভর্নমেন্টকে বলছি যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ব্যাংকস, দে শুড বি হেলদি, ওনাদের উপর দেয়ার শুড নট বি এনি প্রেশার স্টিমুলাসটা যখন এক্সিকিউশনের দিকে যাবে, এবং গভর্নমেন্ট এই পিরিয়ডের সময় যতটা সহযোগিতা করা দরকার ওনাদেরকে সহযোগিতা করার জন্য, এবং গভর্নমেন্ট হ্যাজ কাম মোর দেন 100% টু ডু দ্যাট। আপনাদের যে জি বলুন। আপনাদের এফডিআর যেগুলো আছে, এখন পর্যন্ত এমন কোনো ব্যাংক আমরা এই পর্যায়ে যাইনি যেখানে ইনভেস্টরদের এফডিআর ইনসিকিউর হবে, টু দ্য বেস্ট অফ আওয়ার নলেজ। বাট এখানে কিছু বিষয় আছে, এটা সত্যি যে ব্যাংকিং বিজনেস মডেলটা আপনার রিভিশনের প্রয়োজন আছে। আপনার এফবিসিসিআই থেকে আমরা সবসময় বলেছি কস্ট অফ ক্যাপিটাল কমিয়ে আনার জন্য, সিঙ্গেল ডিজিটে এটা 9% এসছে এপ্রিল মাস থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভেনশনে। অর্থমন্ত্রীও সহযোগিতা করেছে, ফাইন্যান্স মিনিস্ট্রিও সহযোগিতা করেছে। বাট এট দ্য সেম টাইম আমরা এটাও বলেছি বিসিসিআই থেকে যে 9%টা শুধু ডিরেক্টিভ দিয়ে না করে বিজনেস মডেলটাকে রিভাইজ করার জন্য। বিজনেস মডেল রিভাইজ বলতে আমরা বলতে চাচ্ছি যে
আনপ্রোডাক্টিভ যে খরচগুলো ব্যাংকের আছে সেইগুলোকে স্কেল ডাউন করার জন্য। যেমন একজন ব্যাংকের অফিসিয়ালের জন্য প্রতি 5 বছরে আপনার গাড়ি কিনতে হবে, দিস ক্যানট বি আ প্রোডাক্টিভ কস্ট। যেমন আপনার রিমোট এরিয়াতে 2 কোটি 3 কোটি টাকা দিয়ে আপনার ব্রাঞ্চ করতে হবে, দিস ক্যানট বি আ প্রোডাক্টিভ কস্ট। সো আপনি এই এক্সপেন্ডিচার গুলো কিন্তু ক্লায়েন্টের কাছে চলে আসে। তো সেই জন্য আমরা বলছি যে যেখানে যেটা প্রয়োজন, ইট ইজ নট নেসেসারি আপনি মনে করেন যে কথার কথা চাঁপাইনবাবগঞ্জে 5 কোটি টাকা দিয়ে একটা ব্রাঞ্চ করা, জাস্ট টু গিভ ইউ এন এক্সাম্পল। সেখানে হয়তো বা এজেন্ট ব্যাংক ইজ গুড এনাফ, অথবা ছোট ব্রাঞ্চ ইজ গুড এনাফ, বাট এগুলো চেঞ্জ আসছে এখন। কারণ আমরা মনে করি যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন প্রোডাক্টস নিয়ে ব্যাংকদের আসা উচিত, শুধু যারা রিসোর্সফুল শুধু তাদেরকেই শুধু সহযোগিতা করবে। আর বিকজ আপনি, অ্যাজ আই সেড, 60টা close to 60 banks government has given to increase access to capital to majority of the people. শুধু টপ 1% কে আপনি লোন দিবেন যারা নিতে পারে, আর আপনার কাছে একটা ব্রাইট আইডিয়া থাকবে অথবা আপনার কাছে একটা গুড প্রোডাক্ট থাকবে, ওইটাকে আপনার ব্যাংক সহযোগিতা করতে আসবে না। দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল, অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ টাইম দ্যাট দিস কাইন্ড অফ মাইন্ডসেট এবং অপারেশনাল মডেল শুড চেঞ্জ। অনেক ভালো প্রোগ্রেসিভ ব্যাংকার আছে আমাদের, বাট সাথে সাথে আবার অনেক ইলিটিস্ট মাইন্ডসেট এবং মাইন্ডসেটেরও প্রফেশনালস সেক্টরে আছে, লাইক এনি আদার সেক্টরস। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন এবং দেখছেন এফবিসিসি এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমের সাক্ষাৎকার। তিনি আমাদের সঙ্গে কথা বলছেন এবং আপনাদের অনেকেরই এক ধরনের জানবার ইচ্ছে ছিল আসলে ব্যাংকিং সেক্টরের অবস্থা কি, ব্যাংকে বিনিয়োগ নিরাপদ কিনা এবং বাংলাদেশের ব্যাংকগুলো কি অবস্থায় রয়েছে। আমার ধারণা তার কথা থেকে আপনারা স্পষ্ট হবেন আসলে আতঙ্কিত এবং আশঙ্কা জানানোর কিংবা আতঙ্কিত হবার তেমন কিছু নেই। সরকারের যথেষ্ট প্রোটেকশন রয়েছে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের প্রোটেকশন রয়েছে ব্যাংকগুলোকে নিয়ে। শেখ ফজলে ফাহিম, এবার যদি আমি একটু জানতে চাই, আমরা জানি যে বাংলাদেশে এগোচ্ছে, বাংলাদেশের অর্থনীতি এগোচ্ছে, কিন্তু বারবারই যে আলোচনাটি আমাদের সামনে চলে আসে সেটি হচ্ছে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর। আমরা সবসময় দেখছি যে পাবলিক সেক্টরের চেয়ে প্রাইভেট সেক্টর পিছিয়ে। তো একটি দেশের আসলে উন্নয়নের জন্য তো দুটি সেক্টরকে একই সঙ্গে চলতে হয়, যদিও বর্তমান সময় এভাবে সেক্টরগুলোকে আলাদা করে দেখবারও সুযোগ নেই। আপনি কি বলবেন? আমাকে যদি একটু আপনি হেল্প করতেন, পাবলিক সেক্টর থেকে প্রাইভেট সেক্টর কোন ক্যাটাগরিতে পিছিয়ে আছে আপনার মূল্যায়নে? মনে হয় যে সরকারি সুযোগ সুবিধা এবং প্রণোদনাগুলো তারা বেশি পাচ্ছেন এবং তাদের সুযোগ সুবিধাগুলো সবসময় বেশি। আসলে আমি মনে করি যে বাংলাদেশ কেন, বিশ্বের সব জায়গায় আপনার, আমি হাই স্কুল করেছি সিঙ্গাপুরে, এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমি মনে করি যে দুই ক্যাটাগরির মানুষ, প্রফেশনাল, শুড বি হাইয়েস্ট পেইড এবং ওনাদের সুযোগ সুবিধা সব থেকে বেশি থাকা উচিত। একটা সেক্টর হচ্ছে টিচার্স, একদম প্রাইমারি লেভেল থেকে উপরের দিকে হোল ইকোসিস্টেমে। আরেকটি হচ্ছে গভর্নমেন্ট অফিসিয়ালস, বাট সেটা মেধাভিত্তিক হতে হবে, মেরিটোক্রেসি বেস। এবং আপনি গত 10 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই ভিশনের বাস্তবায়নে, সেখানে কিন্তু পলিটিক্যাল লিডারশিপের সাথে সাথে আপনার গভর্নমেন্ট এক্সিকিউটিভস এবং গভর্নমেন্ট লিডারশিপও বড় একটা ভূমিকা রেখেছে। এবং গভর্নমেন্ট আপনার এনভায়রনমেন্টটা তৈরি করেছে বলে বাংলাদেশে গত 10 বছরের যেই উন্নয়ন, সেটার প্রাইভেট সেক্টর, বেসরকারি খাতের উদ্যোক্তাদের অনেক অবদান, জব ক্রিয়েশনে, রেভিনিউ কন্ট্রিবিউশনে এবং মানি সার্কুলেশনে। তো আমি মনে করি যে পাবলিক প্রাইভেটকে আলাদাভাবে দেখা সঠিক। আমার মাইন্ডসেটে মনে হয় ওটাকে কন্ট্রাডিক্ট করা কিছু নাই। পাবলিক আর প্রাইভেট আলাদাভাবে না দেখে পাবলিক অ্যান্ড প্রাইভেটটাকে একটা হোলিস্টিক সমাজ ব্যবস্থার অংশ হিসেবে দেখলে মনে হয় ভালো হয়। আর প্রাইভেট সেক্টরে আপনার যে সুযোগ সুবিধার কথা বলছেন, প্রাইভেট সেক্টরে আপনি গত 10 বছর আগে যদি বলতেন যে কোনো প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টরের স্যালারি 15 লাখ 20 লাখ, আমার মনে হয় না এটা আপনি খুব কমই পাওয়া যেত। এখন বাংলাদেশে
এটা হচ্ছে 20 লাখ মানে আপনার ক্লোজ টু 30,000 এর কাছাকাছি মনে হয় কেনেডিয়ান ডলার। সো অনেক ব্যবসায়ীও হয়তো এই ধরনের ইনকাম করে না। তো এটা আমি ওইভাবে দেখি না। আমি মনে করি মেরিটোক্রেসিকে প্রায়োরিটি দেওয়া উচিত এবং মেধাভিত্তিক যারাই আপনার কন্ট্রিবিউট করবে, যেই প্রফেশন থেকেই করুক, হি অর শি শুড বি গিভেন দ্য ডিউ রেসপেক্ট এবং ডিউ প্রিভিলেজেস। কারণ আফটার অল সেড অ্যান্ড ডান, আপনার হাতের 5 আঙ্গুল যেরকম সমান না, প্রতিটি মানুষের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি অথবা মেরিট হয়তোবা তাদের গড়ে ওঠার যেই বাস্তবতা সেটার নিরিখে এক হয় না। তো সেই জন্য আমি মনে করি যে যারা দেশটাকে পরিচালনা করতে সহযোগী ভূমিকা রাখে, দে শুড বি টেকেন গুড কেয়ার অফ। তাদের এটা চিন্তা করার প্রয়োজন নাই যে আমার বাচ্চারা ভালো শিক্ষার জন্য যেতে পারবে কিনা, অথবা আমাকে ওই গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টারের মতো একটা অন্ধকার ডিম একটা পরিবেশে সারাদিন কাজ করে ওইখানেই যে বসতে হবে। আমি এটা বিশ্বাস করি না। এবং প্রাইভেট পাবলিক পার্টনারশিপেই কিন্তু এখন বিশ্ব আগাচ্ছে। সো ইন টার্মস অফ লিভিং স্ট্যান্ডার্ডস, ইন টার্মস অফ প্রিভিলেজেস অ্যান্ড রেসপেক্ট অ্যান্ড অর্ডার, উভয় দিকেই এক থাকা উচিত, কারণ যে যার জায়গা থেকে কন্ট্রিবিউট করে। ধন্যবাদ আপনাকে। আমি যদি একটু আইটি সেক্টর নিয়ে কথা বলি, আমাদের আইটি সেক্টরের বিকাশ ঘটছে খুব দ্রুত। বাংলাদেশ গত কয়েক বছরে আইটিতে খুব ভালো একটি অবস্থানে চলে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আইটির ভবিষ্যৎও খুব ভালো বাংলাদেশের ক্ষেত্রে। এই সেক্টরের মানে যে অগ্রগতি, এই অগ্রগতিকে অব্যাহত রাখা এবং এই সেক্টরকে আরো এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে এফবিসিসিআই কি ভাবছে এবং আপনাদের পরিকল্পনা কি? আপনাকে ধন্যবাদ। এটা আমাদের আরেকটা প্রকল্প যেটা আমরা নিয়েছি, আমি শুরুতে আপনার সাথে শেয়ার করতে মিস হয়ে গেছে। এটা আমরা বলছি এফবিসিসিআই টেক সেন্টার, টেকনোলজি বেসড। এটা আপনার নেক্সট ফ্রন্টিয়ার অফ টেকনোলজি ইন্ডাস্ট্রি ইন টার্মস অফ ট্রেনিং, ইন টার্মস অফ ক্যাপাসিটি বিল্ডিং এবং ইন টার্মস অফ গোয়িং গ্লোবাল। এটাকে মাথায় নিয়ে আমাদের এটা এই প্রজেক্টটা করা হয়েছে, যেটা পরবর্তী সময় আমাদের এফবিসিসিআই ইনস্টিটিউটে চলে যাবে। তো এই প্রকল্পটার অবজেক্টিভটা হচ্ছে গ্লোবাল যারা প্লেয়ার্স আছে তাদের সাথে নলেজ ট্রান্সফার এবং টেকনিক্যাল ট্রান্সফারের মাধ্যমে আমাদের ডোমেস্টিক যে ইন্ডাস্ট্রি আছে তাদের ক্যাপাসিটিটা কি করে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নেওয়া যায়, এবং ইনোভেশনের দিক থেকে ওই ইকোসিস্টেমটা ক্রিয়েট করা যেখানে ইনোভেশন বাংলাদেশের তরফ থেকে উড বি এনকারেজড। কারণ আপনি জানেন যে বাংলাদেশে আপনার একটা কালচারাল ইস্যু, যদি আপনার থেকে বয়সে ছোট কেউ কোনো নতুন কোনো কিছু নিয়ে খুব জোর গতিতে এগিয়ে যেতে যায়, তাহলে একটা বাধা সৃষ্টির কালচার আছে। এটা প্রফেশনালিও আছে, একাডেমিয়াতেও আছে। এবং এটা আমরা ইয়াং যারা ধরেন ফিজিশিয়ান যারা কাজ করে বাংলাদেশে এখন, তাদের কাছ থেকেও আমরা এটা জানি। ইয়াং ইঞ্জিনিয়ার্স, ইয়াং এন্টারপ্রেনার্স, সব জায়গাতেই এই একটা বাধা, একটা সাবলিমিনাল ব্যারিয়ার আছে। তো আমরা মনে করি এটা কালচারাল একটা থট প্রসেস, এবং সেই ক্ষেত্রে কোলাবোরেশন উইথ গ্লোবাল প্লেয়ার্স, আমাদের বাংলাদেশের যারা ইন্ডিজিনিয়াস অর্গানাইজেশনস এবং ইনোভেটরস এবং উদ্যোক্তারা আছে, উইল ক্রিয়েট আ স্পেস যেটা আপনার ক্যান ওয়ার্ক অ্যাজ আ গ্র্যান্ড ইনকিউবেটর, but with a standard operating procedure that is globally renowned. So ওই ধরনের অর্গানাইজেশনের সাথে পার্টনার করে আমরা এটা করতে যাচ্ছি। আমি অলরেডি ইউএফটির কথা বলেছি, সেনেকাতেও একটা ইনোভেশন সেল আছে, এবং টেকনোলজি বেসড যেরকম সেনেকার একটা কোর্স আছে যেটাতে আমরা খুবই ইন্টারেস্টেড, মেকাট্রনিক। এই কোর্সটার আপনার সার্টিফিকেশন দেয় সিমেন্স। সো দে ব্রিং পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেনেকাতে ট্রেনিং করায়, এবং সার্টিফিকেশনটা মেকাট্রনিক্স, উইচ ইজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড টেকনিক্যাল, তিনটা ইসের মিক্স করে মনে হয় একটা হাইব্রিড করা হয়েছে প্রোগ্রামটা, অ্যান্ড রোবোটিক্স। সো এই ধরনের প্রোগ্রামগুলোকে আমরা এনকারেজ করার জন্য এফবিসিসিআই টেক সেন্টার করেছি। এবং এর সাথে বর্তমান অবস্থাটা কি? আমাদের এটার সাথে আমাদের অ্যাবাউট 9টা থেকে 10টা আইসিটি রিলেটেড অ্যাসোসিয়েশনস আছে। টেক সেন্টারে আমরা একজন অ্যাডভাইজার আমাদের সাথে জয়েন করতে যাচ্ছে। উনি ওনার লং
হিস্ট্রি, উনি বাংলাদেশের উনি সিলিকন ভ্যালিতে ছিলেন এবং ওনার বিভিন্ন রেসপন্সিবিলিটিতে ছিলেন টেক ইন্ডাস্ট্রিতে। সো উনি অ্যাডভাইজার হিসেবে জয়েন করছে। প্রোগ্রামগুলো আমরা 1 বছরের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি হোপফুলি। অ্যাকচুয়ালি এটা শুরু হওয়ার কথা ছিল মার্চ মাসেই, বাট কোভিড এর জন্য জিনিসটা একটু ডেফার্ড হয়েছে। সো সামনে আমরা শর্টলি এটা আবার অপারেশনে যাব। এবং এটা ধন্যবাদ বিসিসিআই আপনাকে। মিন্টু ভাই, এটা বিসিসিআই ইনস্টিটিউটের অংশ হয়ে যাবে। এটা এটা একটা পার্ট ইউএফটির সাথে, থাকবে। এটা এখন প্রজেক্ট আছে, এটা একটা পুরো একটা প্রোগ্রামে চলে যাবে ইউএফটির সাথে। আমাদের যেই স্কিল ডেভেলপমেন্টের যেই স্কিল ডেভেলপমেন্ট কারিকুলাম এক্সচেঞ্জ, মাস্টার ট্রেনার্স ট্রেনি, এই যে এমওইউটা আছে, ওটা ইউএফটির অংশ হিসেবে এটা চলে যাবে, ইউএফটি এন্ড এফবিসিসিআই ইনস্টিটিউট। ধন্যবাদ আপনাকে এবং এফবিসিসিআই কে। এটি আসলে একটি খুবই সময়োপযোগী আমি উদ্যোগ বলবো এবং এটি খুবই প্রয়োজন। আসলে আইটিতে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বড় একটি অংশ হচ্ছে তরুণ সমাজ, যারা আইটি নিয়ে কাজ করছে, অনেকে ফ্রিল্যান্সিং করছে, বাসায় বসে বসে করছেন তারা, এবং প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে এবং এগুলো আসলে সেলফ এমপ্লয়েড আমরা যেটা বলতে পারি সেরকম একটি সেক্টর, এবং এই সেক্টর আগামীতে বাংলাদেশের অর্থনীতিকে আরো অনেক দূরে নিয়ে যাবে এরকম প্রত্যাশাই আমাদের। শেখ ফজলে ফাহিম, একটি বিষয় আমার খুব জানবার ইচ্ছে, ব্যক্তিগতভাবে আমার খুব আগ্রহ এই বিষয়টি নিয়ে, যে আপনি ভাইব্রেন্ট গ্লোবাল সামিটে যোগ দিয়েছিলেন বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা হিসাবে, এবং এখানে 5 সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দল গিয়েছিল এবং গুজরাট সরকার এটির আয়োজন করেছিল। এবং সেখানে আমি যতদূর জানি যে 5টি দেশের প্রধানমন্ত্রী এবং 15টি দেশের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। সার্ক, আসিয়ান, ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, আফ্রিকা সহ প্রায় 20টি দেশের চেম্বারের প্রতিনিধিরাও সেখানে ছিলেন। এই সম্মেলনে আপনি একটি প্রবন্ধ উপস্থাপন করেছেন, যেটার বিষয় ছিল, যদি আমি বাংলা করি, যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন 2009 থেকে 2018 এবং এফবিসিসিআই ভিশন 2041, এবং এটি যথেষ্ট প্রশংসিত হয়েছে। আপনাকে অভিনন্দন। কিন্তু আমি একটু বলে রাখি, এই প্রবন্ধে আপনি উল্লেখ করেছেন যে বাংলাদেশে 7.68% উপরে জিডিপি প্রবৃদ্ধি অর্জন এবং প্রযুক্তি ও জ্ঞান ভিত্তিক অর্থনীতিতে দেশের তাৎপর্যপূর্ণ রূপান্তরের বিষয়গুলো আপনি অনেক ডিটেল সেখানে তুলে ধরেছেন। আমরা একটু দর্শকদের যদি এই প্রবন্ধের একটু সারাংশ আপনি আমাদেরকে বলেন। এটা তো মনে হয় 2018 সালে ছিল। জি, 2018 সালে, হ্যাঁ। আপনি তখন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন সিনিয়র, জি। তো এটা আমরা মূলত আপনার নলেজ বেসড ইকোনমির দিকে যে বাংলাদেশ ট্রানজিশন করতে চাচ্ছে। আপনি আইসিটি সেক্টরের কথা বলেছেন। আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ ইনিশিয়েটিভে আমাদের অ্যাডভাইজার সাজিব ওয়াজেদ ভাই, ওনার উনি যে এক্সিকিউট করেছে গত 10 বছরে, সেখানে আমাদের আইসিটি সেক্টরে যেখানে ছিল অ্যাবাউট 50 মিলিয়নের মতো এক্সপোর্ট, সেখান থেকে এটা অ্যাবাউট 1.3 বিলিয়নে গেছে এখন। এবং বেশিরভাগই হচ্ছে যে সেলফ এমপ্লয়েড ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। এবং একই সাথে আমাদের বাংলাদেশে আপনার 2018-র দিকে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, যেটা গত বছর হয়েছে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট বোর্ড নামে হয়তো ছিল তখন। এবং ওইটার দি কনসেপ্ট বিহাইন্ড দ্যাট ওয়াজ 100টা অর্থনৈতিক অঞ্চলে বিভিন্ন রকমের আপনার ইনভেস্টমেন্ট আসবে। সেখানে শুধু ধরেন আমাদের বর্তমানে যে স্ট্রেংথ সেক্টরস গুলো আছে, যেরকম অ্যাপারেল, এক্সপোর্টের ক্ষেত্রে বলছি, লেদার, তারপরে কিছু লাইট ইঞ্জিনিয়ারিং, এরকম 1টা 2টা 3টা 5টা সেক্টর না, এটা ডাইভার্সিফাইড একটা স্পেকট্রাম হবে আপনার ওভারঅল ইসের জন্য। এবং প্রত্যেকটা জেলায় আপনার বিভিন্ন রকমের স্পেশালাইজড অ্যাপ্লাইড স্কিলস এর উপর আপনার ট্রেনিং ইনস্টিটিউট করার প্রক্রিয়া শুরু করেছিল 2008-9 দিকে। অ্যান্ড অনেকগুলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি স্থাপন করা হয়েছে। সো এই সব কিছুকে এবং টেকনোলজিটাকে নেক্সট ফ্রন্টিয়ার হিসেবে বলা হচ্ছে। যেরকম আপনি জানেন যে গত বছরও যখন মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে যান, প্রতি বছরই যখন উনি যান, উনি যুক্তরাষ্ট্রের ইউএস চেম্বারের সাথে একটা মিটিং হয়। তো সেখানে আপনার ইউএস ফরচুন 500 কোম্পানিজরা থাকে এবং তাদের মধ্যে অনেকে অলরেডি বাংলাদেশে দীর্ঘদিন ব্যবসা করছে এমন প্রতিষ্ঠানরা থাকে। সো এভরিবডি ওয়ান্টেড টু নো হোয়াটস দ্য নেক্সট ফ্রন্টিয়ার, মানে অ্যাপারেল সেক্টরের পরে কি হবে। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাপারেল সেক্টরের পরে মাননীয় অ্যাডভাইজার সাজিব ওয়াজেদ
উনি বলেছেন যে দিস উইল বি দ্য আইটি সেক্টর। এবং আমাদের হাইটেক পার্ক আপনার অনেকগুলো স্থাপন করা হয়েছে, যেখানে সুযোগ সুবিধা ইকোনমিক জোনের মতো, এবং এখানে প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যারা আছেন ওনাদের জন্য টেকনোলজি বেসে এখানে ইনভেস্টমেন্ট একটা গ্রেট অপরচুনিটি বলে আমরা মনে করি। বিশেষ করে বাংলাদেশি ডায়াসপোরা বিশ্বব্যাপী বিভিন্ন অর্গানাইজেশনে আপনার টপ টিয়ার লিডারশিপ পজিশনে আছে। যেরকম আমি দেখা হয়েছিল আপনার ইউএফটির একজন এমবিএ প্রফেসর, ইজ এ ইয়াং বাংলাদেশি। এই ধরনের অনেক মানুষ বিশ্বব্যাপী আপনার আছে, এবং আমরা মনে করি যে ওনাদের যেই এক্সপোজার অথবা রিসোর্সেস, যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, FBCCI would be more than happy to work with them to get this wealth of resource. এবং we can be a platform যেটা আপনার এই ডায়াসপোরার যে এক্সপিরিয়েন্সটাকে সেটাকে আপনার ডিসেমিনেট করতে পারে অ্যাপ্রোপ্রিয়েট ডিপার্টমেন্টস এবং অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিদের সাথে। টেকনোলজি ইজ অলরেডি হিয়ার। আমরা এখন আপনার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলছি, এটা মিড 80s এ শুরু হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। আমরা আমাদের বিং লিস্ট ডেভেলপ কান্ট্রি, আমাদের শুরুটা হয়তো দেরি হয়েছে, বাট আমাদের লিপ গুলো বড় হচ্ছে। নট নেসেসারিলি আমাদের 5-10 বছর ওয়েট করতে হবে যে ট্রানজিশন টাইমটা নিয়েছে সেকেন্ড টু থার্ড আর থার্ড টু ফোর্থ। ফোর্থে হয়তো আমরা আরো ফাস্ট যেতে পারবো, কারণ আপনি এখন দেখছেন বাংলাদেশে শাটডাউনের কারণে the whole country is connected through digital backbone, fiber optic backbone কারণে, যেটা almost 100% of the country is connected through fiber optic network বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত চলে গেছে। এবং this is a testament যে আমাদের we are prepared to get on the bandwidth of fourth industrial revolution. So সেখানে টেকনোলজি এবং নলেজ বেস ইকোনমি একটা বড় রোল প্লে করবে। ফিজিক্যাল লেবারের যেই অ্যাডভান্টেজেস গুলো, সেগুলোর থেকে আমাদের গ্র্যাজুয়ালি উই হ্যাভ টু ট্রানজিশন টুয়ার্ডস নলেজ বেসড ইকোনমি। সো সেই জন্য আমরা মনে করি যে বাংলাদেশ ওই দিকে প্রস্তুতি নিচ্ছে, বাট আমাদের আরো অনেক দূর যাওয়ার আছে, ইন দ্য সেন্স যে প্রপার নলেজ ট্রান্সফার এবং গেটিং। আর এখন কিন্তু আপনার নলেজ ট্রান্সফারটা প্রোপ্রাইটারি থাকছে না, কারণ মোস্ট অফ দ্য থিংস এখন অনলাইন হয়ে যাচ্ছে। গতকালকে হার্ভার্ড ইউনিভার্সিটি একটা আর্টিকেল দেখলাম যে 64টা কোর্সেস তারা অনলাইন ফ্রি অফ চার্জ দিচ্ছে, উইচ ওয়াজ আনহার্ড অফ 10 বছর আগে। সো আই থিঙ্ক হোয়াট উই হ্যাভ টু ডু ইজ রিচ আউট, যেটা আমি খুব জোকিংলি বলি মাঝে মাঝে, যে যখন বাংলাদেশের অথবা বাংলাদেশের ইন্টারেস্টে আমরা কারো কোনো সহযোগিতা চেতে যাই নলেজের দিক থেকে, টেকনোলজির দিক থেকে, তখন খুব মোটামুটি নির্লজ্জভাবে আমরা এগিয়ে যাই চাওয়ার জন্য। এবং so far what we have seen is that people don't say no. আমরা আসলে সংযোগটা একটু সম্ভবত বিচ্ছিন্ন, আমরা সংযুক্ত হব। আসলে আমরা কথা বলছিলাম সুপ্রিয় দর্শক FBCCI প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমের সঙ্গে বিভিন্ন সেক্টর নিয়ে তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে, আমরা কথা বলছি আমাদের আইটি সেক্টর নিয়ে, আমরা কথা বলছি প্রবাসী বিনিয়োগ নিয়ে। আমাদের আরো কিছু প্রশ্ন এখনো রয়ে গেছে এবং খুব শীঘ্রই তিনি আবারও আমাদের সাথে যুক্ত হবেন। আর আপনারা দেখছেন এনআরবি টেলিভিশনের সরাসরি আয়োজন বাংলা মেল জার্নাল অনুষ্ঠান। আমরা যে বিষয়গুলো আলোচনা করছিলাম, যদি আমরা আরেকটু এই আলোচনাগুলো একটু বিস্তারিত যাই, সেটি হচ্ছে যে প্রথমত যে সেক্টরটি নিয়ে আমাদের অনেক বেশি শঙ্কা ছিল সেটি হচ্ছে ব্যাংকিং সেক্টর। আমরা দেখেছি সে ব্যাংকিং সেক্টর নিয়ে তিনি আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন, আশার কথা শুনিয়েছেন, এবং আমরা আরো শুনবো তার কাছ থেকে। তিনি ইতিমধ্যে আমাদের সাথে আবারও যুক্ত হয়েছেন। আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আপনাকে আবারও আমরা সংযুক্ত করতে পারলাম। আপনি যেটি বলছিলেন আমরা আসলে সেটার সঙ্গেই সুর মিলিয়ে বলতে চাই যে আসলে আইটি সেক্টরে বাংলাদেশের গর্ব করার মতো অনেকগুলো বিষয় রয়েছে, এবং যারা জানেন, আমরা যারা পাশ্চাত্যে থাকি আমরা জানি বাংলাদেশে যারা আইটিতে কাজ করেন তারা কিন্তু আন্তর্জাতিক মানের এক্সপার্ট তারা,
এবং যে সমস্ত কোম্পানিগুলো বাংলাদেশ থেকে তারা কাজ করিয়ে নেন এবং আউটসোর্সিং করেন বাংলাদেশ থেকে, আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি, তারা খুবই আগ্রহী বাংলাদেশের ব্যাপারে এবং তারা বাংলাদেশের আমাদের যারা আইটি এক্সপার্ট তাদের কাজে অনেক বেশি সন্তুষ্ট। অতএব আইটি খুব বড় একটি সেক্টর হতে পারে আমাদের জন্য। আমি যদি একটু শেখ ফজলে ফাহিম আপনার কাছে যদি একটু জানতে চাই আর একটু, যে আমি দেখেছি যে বিসিসিআই এর প্রেসিডেন্ট হবার পরে আপনি বিদেশি বিনিয়োগ আনার জন্য নানান রকম তৎপরতা চালাচ্ছেন, চেষ্টা করছেন। আমরা কিছু সুখবর যদি জানতে চাই, আপনি কি আমাদেরকে কোনো সুখবর দিতে পারেন? জি, আমাদের ট্রেড অর্গানাইজেশন হিসেবে আমাদের ম্যান্ডেটের অংশ হিসেবে পলিসি অ্যাডভোকেসি এবং ট্রেড ফ্যাসিলিটেশন এবং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশনটা পড়ে। সো বাংলাদেশের এপেক্স বডি হিসেবে আমাদের প্রায় 5টা দেশের এপেক্স ট্রেড অর্গানাইজেশনের সাথে ওয়ার্কিং রিলেশনশিপ আছে। সো এই বোর্ড গঠন করার পরে 2019 সালে মেতে আমরা ওই জায়গাগুলোতে এবং আন্তর্জাতিক যে ট্রেড অর্গানাইজেশন এবং ট্রেড ফ্যাসিলিটেশন প্ল্যাটফর্মগুলো আছে সেখানে আমাদের এঙ্গেজমেন্টটা বিগত সময় থেকে আরো একটু বাড়িয়ে দিই। আমরা একজন অ্যাডভাইজারকে আমাদের টিমে জয়েন করেন, উনি বিগত সময় বাংলাদেশের অ্যাম্বাসেডর ছিলেন আপনার জেনেভাতে এবং WTO রিলেটেড এক্সপোজার এক্সপিরিয়েন্স এবং বাংলাদেশের যেই আইটি সেক্টরের ইউরোপে মার্কেট অ্যাক্সেসের ব্যাপারেও ওনার বড় একটা ভূমিকা ছিল। তো ওনাকে আমাদের অ্যাডভাইজার হিসেবে আমরা জয়েন করাই এবং যে সকল মাল্টি ন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন গুলো আছে যেমন কনফেডারেশন অফ এশিয়া প্যাসিফিক 26 থেকে 28টা দেশের সাউথ এশিয়া প্যাসিফিক রিজনের গ্রুপিং, এটা ইটস এ ভেরি এফেক্টিভ ট্রেড অর্গানাইজেশন গ্রুপিং এবং আসিয়ানেরও সদস্য তারা। তো তাদের সাথে আমরা তাদের সহ আমরা বাইল্যাটারাল আমাদের ট্রেড অর্গানাইজেশন যেখানে আপনার ইনভেস্টমেন্ট করার মতো এবিলিটি আছে, ইনক্লুডিং ক্যানাডাতেও আমরা রিচ আউট করি, কারণ আমরা আইডেন্টিফাই করি জাপান হ্যাজ বিন ভেরি মাচ এঙ্গেজ উইথ বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, কোরিয়া, সিঙ্গাপুর, they are also engaged, but the countries that can have a dent বাংলাদেশের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তাদের মধ্যে একটি হচ্ছে কানাডা। আমরা মনে করছি যে সাউথ কোরিয়াও একটি ভেরি প্রমিসিং ডেস্টিনেশন ইনভেস্টমেন্ট সাবস্ট্যান্সিয়ালি বাড়ানোর জন্য। ভিয়েতনাম, জাপান তো ইজ ভেরি মাচ এঙ্গেজড বাংলাদেশের সাথে। একই সাথে তাইওয়ানিজ ইনভেস্টমেন্ট আছে অনেক চায়নাতে, সেই জায়গাগুলোতে আমরা ফোকাস করেছি এবং কমনওয়েলথ এন্টারপ্রাইজ, কমনওয়েলথ নেশনের 52টা দেশের যেই ট্রেড গ্রুপিং আছে ওখানে গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি গ্রুপে আমরা মেম্বার, গত বছর আমি এটা হয়েছি মেম্বার আমরা। তো এই জায়গাগুলোতে বাংলাদেশের প্রসপেক্টস এবং প্রমিসেস সম্বন্ধে আমরা এবং মিডল ইস্ট কিংডম অফ সৌদি আরেবিয়া এবং ইউএই, তো এই জায়গাগুলোতে আমরা আমাদের এঙ্গেজমেন্ট বাড়িয়েছি। গত সপ্তাহেও আমরা কনফেডারেশন এশিয়া প্যাসিফিকের একটা কনফারেন্স হয় বাংলাদেশে প্রথমবারের মতো গত বছর, তখন একটা $20 বিলিয়ন ইনভেস্টমেন্টের সম্ভাবনার কথা কিছু ইনভেস্টর পুলস যারা রিলোকেশনের প্রক্রিয়া আছে বাংলাদেশকে তারা একটা প্রায়োরিটিতে নিয়েছে এবং আমরা গত সপ্তাহে ওটা আবার ফলো আপ করেছি, কারণ মার্চ মাসে আমাদের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট টাইপেতে হওয়ার কথা ছিল। আপনি জানেন যে এটা মুজিব বছর হওয়ার লক্ষ্যে বিসিসিআই অনেকগুলো প্রোগ্রাম হাতে নিয়েছিল জেলা পর্যায়ে, জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে। তার একটি অংশ ছিল আপনার তাইওয়ানে মুজিব 100 বাংলাদেশ প্রেজেন্ট অ্যান্ড বিয়ন্ড, তো সেখানে আমাদের এই সামিটটা হওয়ার কথা ছিল। তো তাদেরকে আমরা আবার রিএঙ্গেজ করেছি। তো আমরা আশা করছি যে এই প্রক্রিয়াগুলো যেগুলো ধরেন ছোট ছোট ইনভেস্টমেন্ট সেটা তো ব্যক্তি পর্যায়ে হয়, বাট বড় ইনভেস্টমেন্ট গুলোর ক্ষেত্রে there needs to be a deep engagement between the governments as well. So একটা স্টেজে যাওয়ার পরে গভর্নমেন্ট ইজ ভেরি মাচ ইনভলভড। তারা আমাদের কমার্স মিনিস্ট্রি, প্রাইম মিনিস্টার্স অফিস, আমাদের বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, তারা সবাই ইনভলভড আছে। বাট বর্তমান প্রেক্ষাপটে কতটা মেটেরিয়ালাইজ হবে এখনো বলা যাচ্ছে না।
আমরা হয়তো 1-2 মাস পর গেলে বুঝতে পারবো যে what kind of timeline we are looking at in terms of fruitful results. আমরা আশা করব যে আপনাদের এই উদ্যোগ আসলে সত্যিকার অর্থে সাফল্যের মুখ দেখবে, কারণ আসলে বাংলাদেশে এই সময় বিনিয়োগের জন্য খুব ভালো একটি জায়গা। এই প্রসঙ্গ নিয়ে যদি আমি আপনার কাছে একটু দৃষ্টি আকর্ষণ করি, সেটা হচ্ছে যে আমরা জানি যে বর্তমানে এই পরিস্থিতিতে মানে বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা এবং কানাডা, বিশেষ করে নর্থ আমেরিকা এবং ইউরোপ, আমরা যদি এই দুটি জোনকে ধরি, তারা বেসিক্যালি চায়না থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং তারা নতুন বাজার খুঁজছেন। বাংলাদেশ তো সেক্ষেত্রে একটি বড় একটি সুযোগ পেতে পারে এবং বাংলাদেশ তো সেক্ষেত্রে একটি বাজারের জন্য বড় একটি জায়গা তৈরি হতে পারে। আপনি কি বলেন, এবং আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের আপনি জানেন আমাদের জাতীয় ফরেন পলিসি হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল ম্যালেস টু নান। সো আমরা ওই প্রিন্সিপালেই আগাচ্ছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা ইতিমধ্যে যে সকল দেশ পোস্ট কোভিড তাদের ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টটাকে রিস্ট্র্যাটেজাইজ করছে, যেমন জাপানের জেট্রো, আমাদের কোরিয়ান এবং চাইনিজ তাইওয়ানিজ কিছু ইনভেস্টার্স, ওনাদের সাথে আমরা ইতিমধ্যে যোগাযোগ করেছি এবং আমরা আমাদের পক্ষ থেকে যে এঙ্গেজমেন্টটা প্রয়োজন সেই জায়গায় আমরা উইথ ইন্টারভেলস ওই ফলো আপটা করছি। আমরা মনে করি যে কানাডার সাথে বাংলাদেশে একটা গ্রেট অপরচুনিটি আছে। কেনেডিয়ান ইনভেস্টমেন্টস, বিশেষ করে আপনাদের পেনশন ফান্ডসের যে ইনভেস্টমেন্টগুলো, এটার ভলিউম কিন্তু বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের যে ইনভেস্টমেন্ট ভলিউম তার চেয়েও বেশি, এবং এখানে বিভিন্ন রকমের আপনার পেনশন ফান্ডস আছে। আমি আমাদের প্রাক্তন প্রাইম মিনিস্টারের সাথে জাতিসংঘে গত বছর দেখা হয়েছিল, এবং আপনাদের মিনিস্টার বিল ব্লেয়ার, ওনার সাথেও দেখা হয়েছিল লাস্ট টাইম আমি যখন টরন্টোতে গিয়েছিলাম। সাসকাচুয়ানের যে লিডারশিপ আছে ওনাদের সাথেও দেখা হয়েছিল। সাসকাচুয়ান থেকে বাংলাদেশ আবার $500 বিলিয়ন ইম্পোর্ট করে। আমরা মনে করি সাসকাচুয়ানের যেই র মেটেরিয়াল গুলো আছে সেটা আপনার বাংলাদেশে এনে প্রসেস করে বাই ব্যাক মানে এক্সপোর্ট ব্যাক টু ক্যানাডার একটা বড় অপরচুনিটি আছে। বাট এই বিষয়গুলো আমাদের কমার্স মিনিস্ট্রিও আপনার ল্যাটিন আমেরিকা ভিজিট করেছে। আমাদের এই বছর একটা প্ল্যান ছিল বিসিসিআই থেকে প্রথমবারের মতো বিসিসিআই বাংলাদেশ সেন্টার আপনার ব্রাজিলে স্থাপন করার, বাট এটা আমি জানি না এখন কোভিড-19 কতটুকু সম্ভব হবে। বাট এই এঙ্গেজমেন্ট গুলো এটা ধারাবাহিক ব্যাপার, এবং এটা আমাদের বিশ্বাস যে বিগত সময় এই ধরনের এঙ্গেজমেন্টের কারণে ইনভেস্টমেন্ট, টেকনোলজি ট্রান্সফার্স, জয়েন্ট ভেঞ্চার্স এগুলো হয়েছে, এবং সামনের দিকেও ইনশাল্লাহ আমরা এই আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। উই আর ভেরি হোপফুল অ্যাবাউট বাংলাদেশ, বিশেষ করে যে বাংলাদেশি ডায়াসপোরা যারা বাইরে আছে, এখন ওনাদের একটা বাংলাদেশের দিকে ইন্টারেস্ট বাড়ছে, এবং এটা ফিজিক্যালি আসতে হবে এমন না। আমি অনেক ইউনিভার্সিটি প্রফেসরদের সাথে দেখা হয়েছে যারা বাংলাদেশি অরিজিন, দীর্ঘদিন বিদেশে আছে বিভিন্ন দেশে, এবং দে ওয়ান্ট টু কন্ট্রিবিউট দেয়ার knowledge and resources as an even if possible in an advisory role. So we think that this is a great opportunity, এবং Bangladeshi investment it is still the best destination as far as JETRO Japan বলে সাউথ এশিয়াতে সবথেকে ভালো ডেস্টিনেশন বাংলাদেশ ফর ইনভেস্টমেন্ট। সো ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরো বড় ধরনের ভালো খবর ইনশাল্লাহ দিতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে শেষ পর্যায়ে যে প্রশ্নটি আপনাকে করতে চাই সেটি হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশে প্রচুর প্রবাসী রয়েছে যারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। তাদের বিনিয়োগের ক্ষেত্রে আমরা যেটা জানতে চাই যে এফবিসিসিআই এর কোনো পরিকল্পনা আছে কিনা তাদেরকে উৎসাহিত করে আনা, আর যারা বিনিয়োগ করতে চান তাদেরকে এফবিসিসিআই কি ধরনের সহায়তা দিতে পারে? কারণ আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন যে বাংলাদেশি যারা এক্সপার্ট রয়েছেন তারাও অনেক আগ্রহী বাংলাদেশের সঙ্গে কাজ করতে, বিনিয়োগকারী যারা রয়েছে অনেকেই আগ্রহী। আমরা অনেককে চিনি, বিশেষ করে ইউরোপ এবং নর্থ আমেরিকাতে, এমনকি মধ্যপ্রাচ্যে অনেকে রয়েছেন যারা সেখানেও বড় বড় ব্যবসা বাণিজ্য, কনস্ট্রাকশনের বড় বড় অফিস সামলাচ্ছেন, প্রতিষ্ঠান সামলাচ্ছেন, তো তারাও আগ্রহী। তো এফবিসিসিআই এই ক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে? আমরা আপনাদেরকে 100% সাপোর্ট দেওয়ার জন্য, প্রথমত যে কোনো এফডিআই এর জন্য এফবিসিসিআই সব ধরনের সহযোগিতা দিতে, ফ্যাসিলিটেট করতে প্রস্তুত, এবং এটা ইজ আমাদের ওয়ান অফ দ্য মানে রেসপন্সিবিলিটির ভিতর পড়ে। বিশেষ করে নন রেসিডেন্ট বাংলাদেশিরা যদি আসতে চায়, আপনি জাস্ট লেট আস নো আপনি কি করতে চাচ্ছেন, একটা আপনার
পরিকল্পনাটি কি, আপনি জাস্ট লেট আস নো অ্যান্ড উই উইল বি অল উইল এক্সটেন্ড অল আউট সাপোর্ট টু ইউ। আমাদের জাস্ট একটা রিকোয়েস্টই থাকবে, কারণ আমাদের কাছে অনেক এরকম অভিযোগ এসছে যে বিদেশ থেকে আসলে আপনি কাইন্ডলি ডোন্ট put up your money at first with anybody. আগে try to map out the environment, কোন ইন্ডাস্ট্রিতে যেতে যাচ্ছেন, তারপরে I think you should be careful in choosing partners. এটা একটা বিষয়। আর বাকিটা তো ধরেন অন্যান্য যেই অথরিটি ডিপার্টমেন্টস এবং অন্যান্য যেই ইস্যুগুলো আছে, জাস্ট লেট আস নো, আমাদের একটু সময় দিন, জানানো, একটু হেডস আপ, গিভ আস সাম হেডস আপ, উই আর দেয়ার টু হেল্প ইউ, any kind of support you need. Welcome. ধন্যবাদ আপনাকে। এবং সুপ্রিয় দর্শক, জানিয়ে রাখি খুব গুরুত্বপূর্ণ একটি কথা কিন্তু শেখ ফজলে ফাহিম আজকে বলেছেন, সেটি হচ্ছে যে আমরা এটা প্রায়শ শুনি, অনেকে আমাদের প্রিয়জন দেশে চলে যান, প্রচুর টাকা নিয়ে চলে যান, তারা প্রচুর কষ্টার্জিত অর্থ সেখানে গিয়ে বিনিয়োগ করেন না বুঝে না জেনে, এবং পরে সে বিনিয়োগটি তাকে হারাতে হয় নানান কারণে। আসলে যে কোনো কাজের জন্য আপনার একটি পরিকল্পনা দরকার, আপনাকে মার্কেট স্টাডি করবার দরকার, এবং আপনাকে জানা বোঝার দরকার যে আপনি কি করতে চাচ্ছেন, কেন করবেন, কিভাবে করবেন। তাই যারাই বিনিয়োগ করতে চান তাড়াহুড়া করবেন না, এবং যারা বড় বিনিয়োগ করতে চান এফবিসিসিআই আপনাদের পাশে রয়েছেন, বাংলাদেশ সরকার পাশে রয়েছেন, এরকম মেসেজ সবসময় আমরা সরকারের থেকেও পাচ্ছি। আজকে এফবিসিসিআই এর যে প্রেসিডেন্ট তিনি নিজেও বললেন তারও সবসময় আপনাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন। আপনারা ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে বাংলাদেশে বিনিয়োগটি করবেন, অবশ্যই বিনিয়োগ করবেন, নিজের দেশের উন্নয়নে আমরা শরিক হতে চাই, এই প্রত্যাশা তো আমাদের থাকবেই। শেখ ফজলে ফাহিম, আপনাকে অনেক কৃতজ্ঞতা। আমরা একদম শেষ পর্যায়ে, তারপরে একটি প্রশ্ন না করে পারছি না, দর্শকের জন্য আমরা একটু জানতেই চাই। অনেকেই হয়তো জানেন যে শেখ ফজলে ফাহিম হচ্ছে একটি রাজনৈতিক পরিবারের সন্তান, গর্বিত সন্তান, বঙ্গবন্ধু পরিবারের একজন তিনি। তার বাবা আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, এবং তিনি নিজেও রাজনীতির সাথে যুক্ত। আমি দুটো প্রশ্ন করব এবং শেষ একটি হচ্ছে যে ভবিষ্যতে রাজনৈতিকতে আরো বেশি সক্রিয় হবার কোনো পরিকল্পনা আছে নাকি ব্যবসায়ী কমিউনিটিকে নিয়ে আপনি কাজ করতে চান, এক। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার নিজের পরিবার সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু বলেন। আমি মনে করি মিন্টু ভাই যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন চলার পথে বিভিন্ন সময় আপনাকে একটা দায়িত্ব দেয়। বর্তমানে আমাকে এফবিসিসিআই এর সভাপতির দায়িত্ব পালন করছি। এইখানে আমি চাই আমাদের কনস্টিটিউয়েন্ট যারা আছে তাদেরকে আমার এবিলিটি এবং আমার যতটা সম্ভব আমার 100% দিয়ে ওনাদেরকে সার্ভ করা। ভবিষ্যতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো দায়িত্ব দিবে কি দিবে না এটা তো সময় বলবে। আর আমার পরিবার, আমার 3 সন্তান, আমার স্ত্রী আর আমি ইউনিভার্সিটিতে যখন পড়তাম আমেরিকাতে তখন আমাদের থেকে পরিচয়, তখন আমাদের বিয়ে হয়। আর আমার বড় সন্তান মেয়ে, উনি 14 ইয়ার্স ওল্ড, মেজো ছেলে ও 12, আর ছোট ছেলে আপনার 8 বছর বয়স। সো আমি 2002 সালে দেশে এসেছি, তখন থেকেই দেশে আছি। আশা করি নেক্সট টাইম যখন টরন্টোতে আসবো তখন দেখা হবে আপনার সাথে। ধন্যবাদ শেখ ফজলে ফাহিম আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং অনেকক্ষণ আমরা কথা বলেছি, এবং আমরা খুবই আনন্দিত যে প্রবাসীদের নিয়ে অনেক আলোচনা হয়েছে, প্রবাসী বিনিয়োগ নিয়ে আমরা কথা বলেছি, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে আমরা কথা বলেছি। আসলে বাংলাদেশ, আমরা যে যেখানে থাকি না কেন, 12,000-13,000 মাইল দূরে আমরা বাংলাদেশ থেকে অবস্থান করি, কিন্তু আমাদের হৃদয়ে আসলে সবসময় বাংলাদেশ থাকে। বাংলাদেশের ভালো খবর শুনলে আমরা যেরকম আনন্দিত হই, বাংলাদেশের খারাপ খবর শুনলে আমরা দুঃখ পাই, কষ্ট পাই, আমরা আতঙ্কিত হই। তো বাংলাদেশ এগিয়ে যাক, এই প্রত্যাশা আমাদের সবার থাকবে, এবং বাংলাদেশ এগিয়ে যাবার ক্ষেত্রে আমরা যদি সহযাত্রী হতে পারি সেটা হবে আমাদের জন্য অনেক আনন্দের। এফবিসিসিআই এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, আপনাকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমের কথোপকথন। আমরা তার সাথে কথা বললাম। আমাদের সঙ্গে থাকবেন, আবারও দেখা হবে ঠিক পরবর্তী সপ্তাহে এই দিনে একই সময়। সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।